মেঘের রুমের খাটের উপর বসে প্রায় 1 ঘণ্টা যাবৎ কেঁদে যাচ্ছে সারিকা। যাকে বলে কুমিরের কান্না, শুধু নাক টানছে আর মুখ অ্যা শব্দ করছে। চোখ দিয়ে একটুও পানি পড়ছে না, কিন্তু তাও বারবার ওড়নার আঁচল দিয়ে চোখ মোছার নাটক করছে। ওর সামনে বসে দিশা আর মেঘ সেই কখন থেকে ওর দিকেই হা করে তাকিয়ে আছে। আর মাঝে মাঝে হাতে থাকা চিপসের প্যাকেট থেকে একটু 2টা করে চিপস মুখে দিচ্ছে। ওদের দুজনকে দেখে মনে হচ্ছে ওরা দিন দুনিয়া ভুলে থিয়েটারে বসে মুভি দেখছে। সাইফা ওয়াশরুম থেকে বের হয়ে হাতে থাকা তোয়ালেটা ছুঁড়ে সারিকার মুখে মারল। তারপর বিরক্তি কণ্ঠে বলল, এই একদম রাম ছাগলের মতো ফ্যাচফ্যাচ করে কাঁদবি না তো? কি এমন হয়েছে যে এমন মরা কান্না জুড়ে দিয়েছিস? এমনভাবে কাঁদছিস দেখে মনে হচ্ছে তোর বর মারা গেছে। সারিকা তোয়ালেটা ফ্লোরে ছুঁড়ে মেরে আরও জোরে বাবা বা করে কেঁদে দিল। তারপর দিশা আর মেঘকে উদ্দেশ্য করে বলল, দেখেছ আপনি, এই রাক্ষসীটা সব সময় আমার সাথে এমন করে। ওকে দেখে আমার মাঝে মাঝে মনে হয় ও ওই আহিরের বাচ্চার ফিমেল ভার্সন। দুইটাই একদম একরকম, সব সময় আমার পিছনে লাগা ছাড়া এদের আর কোনো কাজ নেই। সাইফা তেরে গিয়ে বলল, সারিকার বাচ্চা একদম বাজে বকবি না। আমার আর আহির ভাইয়ার নামে উল্টাপাল্টা কিছু বললে মেরে তোর দাঁত ভেঙে দিব। গবেট কোথাকার। সারিকা আবারও জোরে বাকরে কেঁদে দিয়ে বলল, ওরে বাবাগো, এই মেয়ে ওই গুন্ডাদের ভার্সিটিতে যেতে যেতে নিজেও গুন্ডা হয়ে গেছে। আমাকে মারার হুমকি দিচ্ছে। ওরে এবার থেকে তো আমার নিজের ঘরে থাকতে হলেও সাথে বডিগার্ড রাখতে হবে। বলা তো যায় না কখন মেরে উপরে পাঠিয়ে দেয়। উদ্ধৃতি চিহ্ন। শাটা গবেট একটা। ইচ্ছে তো করছে তোকে ব্যালকনি থেকে ধাক্কা মেরে ফেলে দেই। সারাক্ষণ শুধু সিরিয়ালের ন্যাকা নায়িকাদের মতো ন্যাকা কান্না কাঁদে। ধ্যাতো আমি এই রুমেই থাকব না। এর এই ফ্যাচফ্যাচানি আমার একদম দেখতে ইচ্ছে করছে না। বলেই সাইফা রুম থেকে গটগট করে বেরিয়ে গেল। সারিকা আরও জোরে বাবা করে কেঁদে দিল। তারপর দিশা আর মেঘের দিকে তাকিয়ে দেখল ওরা দুজন ওর দিকে হা করে তাকিয়ে আছে। সারিকা বলল, এত বড় হা করে আছো কেন? মুখটা বন্ধ করো, না হলে মশার পুরো গোষ্ঠী তোমাদের মুখের মধ্যে ঢুকে যাবে। উদ্ধৃতি চিহ্ন। দিশা একটা চিপস মুখে ঢোকাতে ঢোকাতে বলল, বইন, তোর এই বাবা শোনার চেয়ে মশা খেয়ে মরে যাওয়া ভালো। তোর এই বেসুরো গলার চিৎকার শুনতে শুনতে আমার কানের পার্সপাতি সব ঢিলা হয়ে গেছে, বিশ্বাস কর। সারিকা নাক টেনে টেনে বলল, তুমিও আমাকে এইভাবে বলতে পারলে আপুই। অবশ্য বলবে নাই বা কেন, তুমি আমার কষ্টটা কি বুঝবে বলো? জানো, তখন গালটা আহির ভাইয়া যেভাবে চেপে ধরেছিল মনে হচ্ছিল আমার দাঁতগুলো খুলে এখনই হাতে চলে আসবে। ইনফ্যাক্ট 2টা দাঁত এখনও ঠকঠক করে নড়ছে। যদি আমার দাঁত দুটো পড়ে যায় তাহলে কি হবে? আমাকে নিশ্চয়ই দেখতে একদম বুড়ি বুড়ি লাগবে। আমাকে আর কেউ বিয়েও করবে না। সারিকার কথা শুনে মেঘ আর দিশার চোখ বড় বড় হয়ে গেল। মেঘ অবাক কণ্ঠে বলল, তার মানে তুই এতক্ষণ কাঁদছিলি তোর দাঁত না থাকলে বিয়ে হবে না তার জন্য? আর আমরা 1 ঘণ্টা যাবৎ কত কি ভেবেছি। বেয়াদব মেয়ে, তোর বিয়ে করার শখ আমি সারা জীবনের জন্য গোচাচ্ছি। দিশা স্টোর রুম থেকে আমাদের আতুর টানিয়ে আয়ত। আজকে আমি ওর সব দাঁত আতুর দিয়ে পিটিয়ে ভেঙে দিব। মেঘের কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু সারিকার পালাতে দেরি হয়নি। সারিকা সোজা খাট থেকে নেমে এক দৌড়ে রুমের বাইরে চলে গেছে। দুপুর 2:30টার দিকে মীরা রহমান সবাইকে খাওয়ার জন্য নিচে ডাকলেন। উনি আজকে হসপিটাল থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি বাসায় এসে পড়েছেন। কলেজের প্রিন্সিপাল ওনার কাছে ফোন দিয়ে আহির মিহিরদের মারামারি খবরটা দেন। উনি কি করবেন বুঝতে না পেরে দ্রুত আহানকে ফোন দেন। আহান, হিয়ান, অভি 3জন একসাথেই ছিল। ওদের কাছে ফোনটা আসার সাথে সাথে ওরা দ্রুত ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর ওখানের ঝামেলা মিটিয়ে সবাই সোজা এই বাড়িতে চলে এসেছে। আর ওদের আসার কথা শুনে মীরা রহমানও বাড়িতে চলে এসেছেন, সাথে জোর করে মোনা খানকেও নিয়ে এসেছেন। আসিফ খান আর আজম রহমান এখনও মারামারি বিষয়ে কিচ্ছু জানে না, আর জানলেও কিছু বলবে না। কারণ আহির আর মিহির হচ্ছে বিশ্বঘাতকরা। ওদের সারাদিন গালি দিলেও তাতে ওদের কিচ্ছু আসে যায় না। উল্টে ওদের বেশি গালি দিলে ওরা বেশি ক্ষেপে যায়। আর যেগুলো মানা করা হয় সেগুলো আরও বেশি বেশি করে। সবাই এসে একসাথে খাবার টেবিলে বসল। একপাশে আহান, অভি, সারিকা, সাইফা, হিয়ান বসেছে। আরেক পাশে দিশা, মেঘ, মিহির, আহির বসেছে। মীরা রহমান আর মন খান দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্ভ করছেন। মেঘ খেতে খেতে হঠাৎ অনুভব করল ওর পায়ে কেউ স্লাইড করছে। আচমকা এমনটা হওয়ায় ওর বিষম লেগে গেল।
ও তাড়াতাড়ি এক গ্লাস পানি খেয়ে নিজেকে সামলে নিয়ে সামনের দিকে তাকালো। তাকিয়েই ওর মাথায় রাগ উঠে গেল, কারণ ওর ঠিক সামনে টেবিলের ওপর পাশের চেয়ারে আহান বসে আছে। মেঘ বুঝল এটা আহানের কাজ। তবে আহানের ফেজ রিকশন একদম শান্ত। ও চুপচাপ মাথা নিচু করে নিজের মতো খেয়ে যাচ্ছে। মেঘ মনে মনে বলল, ব্যাটা চিন্দি চোর, তোর এত বড় সাহস, তুই আমার সাথে অসভ্যতা করিস? আমাকে কি তোর ওই বিদেশি ছ্যাঁচড়া গার্লফ্রেন্ডদের মতো মনে হয়? ইচ্ছে তো করছে তোকে ঝোলের বাটিতে চুবিয়ে মারি। বাট আফসোস, তোর মতো একটা হাতিকে অতটুকু একটা বাটিতে ধরবে না। দাঁড়া, দেখাচ্ছি মজা, আমার সাথে লুচুগিরি করার ফল হারে হারে টের পাবি। বলেই মেঘ ওর ফোনটা টেবিলের উপর থেকে নিয়ে হাতে নিল। তারপর ফোনের ক্যামেরাটা অন করে খুব সাবধানে সেটাকে টেবিলের নিচে ধরল। মেঘকে এভাবে ক্যামেরা অন করে টেবিলের নিচে ধরতে দেখে দিশা মেঘের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, ওই কি করছিস এসব? হঠাৎ ক্যামেরা অন করে টেবিলের নিচে ধরলি কেন? মেঘ ফিসফিস করে বলল, চুপ কর, ভিডিও করছি। তা টেবিলের নিচে কার ভিডিও করছিস শুনি? তোর জামাইয়ের। চুপ কর তো, শান্তিতে কাজটা করতে দে। দিশা বিরক্ত হয়ে বলল, আরে ধুর, কি করছিস বলবি নাকি সবাইকে তোর এই আজগুবি কাণ্ডের কথা বলে দিব? মেঘ ফিসফিসিয়ে ঝাড়ি দিয়ে বলল, ওই আহানের বাচ্চা আমার পায়ে সুরসুরি দিচ্ছে। আমি এখন ওর ভিডিও করে সবাইকে দেখাবো। সবাই ওকে সব সময় খুব আদর্শ ছেলে ভাবে, তাই না? আজকে দেখুক তাদের আদর্শ ছেলে কতটা অসভ্য। উদ্ধৃতি চিহ্ন। ও আট, তুই এই সব ভিডিও সবাইকে দেখাবি? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? সবাই কি ভাববে বলতো? উদ্ধৃতি চিহ্ন। শাট আপ, নিজের মুখটা বন্ধ রাখো, না হলে লাউই মেরে চেয়ার থেকে ফেলে দিব। খেতে খেতে হঠাৎ আহানের অবচেতন মন বলল ওর দিকে কেউ তাকিয়ে আছে। ও খাওয়া বন্ধ করে সামনে তাকাতেই দেখল মেঘ ওর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। মেঘকে দেখে মনে হচ্ছে আহানকে হাতের কাছে পেলে এখনই কাঁচা চিবিয়ে গেয়ে ফেলবে। হঠাৎ মেঘের এমন আজব রিকশন দেখে আহান বোকা বনে গেল। ও ড্যাব ড্যাব করে মেঘের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে মেঘ হঠাৎ কেন এভাবে রেগে গেল। মেঘ আহানের এমন ইনোসেন্ট লুক দেখে মনে মনে বলল, ভাব দেখো, দেখে মনে হচ্ছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। সব সময় সবার সামনে একটা ইনোসেন্ট ভদ্র লুক নিয়ে থাকা, তাই না? আজকে সবার সামনে আপনার সেই ইনোসেন্ট সেজে থাকার মুখটা খুলে ফেলব। সবাইকে বলবো আপনি কত বড় নাটকবাজ। বলতে বলতে মেঘ ওর ফোনটা হাতে নিয়ে ভিডিওটা সেভ করে আবার প্লে করল। সাথে সাথে মেঘের চোখ দুটো বড় বড় হয়ে গেল। দিশা ভিডিওটার দিকে তাকাতেই শোকট খেল। ওরা দুজন হা করে একে অপরের দিকে তাকিয়ে আছে। দিশা অবাক কণ্ঠে আস্তে করে বলল, ওই, এটা তো আহান ভাইয়ার পা নয়। দেখে তো মনে হচ্ছে কোনো মেয়েদের পা। পরনে লাল প্লাজো পরা। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ আর এটা তো কোনো মেয়েদের পা। কিন্তু কথাটা শেষ করার আগেই মেঘের চোখ যায় আহানের পাশে বসে থাকা সাইফার দিকে। সাইফা মিহিরের দিকে তাকিয়ে ব্লাশিং হচ্ছে আর মিটমিট করে হাসছে। কিন্তু মিহিরের সেই দিকে বিন্দুমাত্রও খেয়াল নেই। ও নিজের মতো করে খাওয়ায় ব্যস্ত। মেঘকে সামনের দিকে ওভাবে তাকাতে দেখে দিশাও মেঘের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাল। তাকিয়েই ও যা বোঝার বুঝে গেল। দিশার ইচ্ছে করছে এখানে হেসে গড়াগড়ি খেতে। মেঘের ইচ্ছে করছে সাইফাকে মাথায় তুলে একটা আছাড় মারছে। দিশা কোনো রকম হাসি আটকে সারিকার দিকে তাকিয়ে বলল, সারিকা, যদি কেউ চোর ধরতে গিয়ে নিজেই রাম ছাগলে প্রমাণিত হয় তখন বিষয়টা কেমন হয় বলতো? এতক্ষণ মনোযোগ দিয়ে সবাই সবার কাজ করছিল। দিশার কথা শুনে সবাই দিশার দিকে তাকাল, কিন্তু কেউ কিছুই বুঝতে পারল না। মেঘ দাঁতে দাঁত চেপে সাইফার দিকে তাকিয়ে সারিকাকে উদ্দেশ্য করে বলল, সারিকা, যদি কেউ ভালোবাসায় অন্ধ হয়ে মেল আর ফিমেইলের মধ্যে গুলিয়ে ফেলে তো? মেঘের কথাটা আর কেউ বুঝতে না পারলেও সাইফা ঠিকই বুঝতে পারল। ও তাড়াতাড়ি নিজের পা মেঘের পায়ের উপর থেকে সরিয়ে আনল। তারপর চোখ মুখ খিচে ছোট্ট করে দাঁত দিয়ে জিভ কাটল। আর মনে মনে বলল, যদি কেউ ক্রাশকে ছেড়ে ক্রাশের বোনের পায়ে স্লাইড করে তো? এই জন্যই তো বলি গবেটটার কোনো রিকশন নেই কেন? আর পাটাও বা এত নরম নরম লাগছে কেন? এবার কি হবে? আমি কিভাবে আপিকে ফেজ করব? আল্লাহ মাফ করো। সারিকা কনফিউশন হওয়া কণ্ঠে দিশা আর মেঘকে উদ্দেশ্য করে বলল, আপিরা, যদি কেউ দুই ফ্রেন্ডের কোড ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারে তো? তোমার কি বলছো সব আমার মাথার এক হাত উপর দিয়ে চলে গেছে। মেঘ দাঁতে দাঁত চেপে বলল, যে বোঝার সে ঠিকই বুঝেছে, তাই না রে সাইফা? সবাই বোকার মতো মেঘ, দিশা, সারিকা আর সাইফাকে দেখছে। চারজনের ফেইজের এক্সপ্রেশন চার রকমের।
সাইফা অপরাধী ভঙ্গিতে মাথা নিচু করে আছে। মেঘ রেগে বোম হয়ে সাইফার দিকে তাকিয়ে আছে। দিশা কোনো রকম নিজের হাসি চেপে রেখে মেঘকে দেখছে। সারিকা কনফিউশন হয়ে হা করে মেঘ আর দিশার দিকে তাকিয়ে আছে। মেঘের রুমের ফ্লোরে বসে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে সারিকা আর দিশা। ওরা কোনো রকম খেয়ে 4 জন উপরে চলে এসেছে। উপরে এসে যখন দিশা সারিকাকে সবটা বলেছে বেচারি তখনই হাসতে হাসতে ফ্লোরে বসে পড়েছে। এখন 2 জন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সাইফা মাথা নিচু করে বসে আসে। মেঘ গিয়ে সাইফাকে ধমক দিয়ে বলল, এই তোর কমন সেন্স নেই? এত বড় হয়ে গিয়েছিস অথচ কোনটা মিহির ভাইয়ার পা আর কোনটা আমার পা তার মধ্যে তফাৎ খুঁজে বের করতে পারিস না? সাইফা মাথা নিচু করে বলল, সরি আপি, ভুল হয়ে গেছে। যদি কানের গোড়ায় একটা দেই তাহলে পরের বার থেকে আর ভুল হবে না। সাইফা বাচ্চাদের মতো মুখ করে বলল, না আপি, মেরো না প্লিজ। আর এই ভুল হবে না। ইনফ্যাক্ট আমি আর কারো পায়ে কখনো স্লাইডই করব না। শুধু তাই নয়, আমি আর তোমার ভাইয়ের উপর ক্রাশি খাব না। দরকার হলে জীবনে কোনোদিন বিয়েই করব না। তাও আমার মতো নিষ্পাপ বাচ্চাকে মেরো না। এই বারের মতো ছেড়ে দিলাম। পরের বার একই ভুল করলে একটা আছাড় দিব। একবার ভেবে দেখেছিস আজকে আমার জায়গায় যদি বড়রা কেউ থাকত তখন কি হতো? সরি আপি, ইটস ওকে বলেই মেঘ রুম থেকে হনহন করে বেরিয়ে গেল। রুমের বাইরে এসেই রফিক করে হেসে দিল। প্রথমে আহান করেছে এটা ভেবে মেঘের রাগ রাগলেও পরে সাইফা করেছে এটা জেনে ওর খুব হাসি পাচ্ছিল। এতক্ষণ অনেক কষ্টে হাসি চেপে রেখে মুখই একটা সিরিয়াস ভাব এনে রেখেছিল। মেঘ হাসতে হাসতে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ কেউ এসে মেঘের 2 পাশে হাত রেখে মেঘকে আটকে দিল। মেঘ তাকিয়ে দেখল আহান। আহানকে দেখেই মেঘের হাসি পালিয়ে গেল। আহান একটু মেঘের দিকে ঝুঁকে বলল, তখন ওভাবে আমার দিকে তাকিয়েছিলে কেন? মেঘ কাপা কাপা কণ্ঠে বলল, কখন? একটু আগে খাবার টেবিলে বসে। উদ্ধৃতি চিহ্ন। মেঘ একটা জোরপূর্বক হাসি দিয়ে বলল, কই না তো, আপনার নিশ্চয়ই কোথায় ভুল হচ্ছে। আহান মেঘের দিকে আরেকটু ঝুঁকে বলল, ওমা তাই নাকি? আমার বুঝতে ভুল হচ্ছে? কেন এমন ভুলটা হলো বলো তো? আমার কেন মনে হলো তুমি আমার দিকে রাক্ষসীর মতো তাকিয়ে আছো? উদ্ধৃতি চিহ্ন। মেঘ দাঁতে দাঁত চেপে বলল, কি আমি রাক্ষসীর মতো তাকিয়েছিলাম? আপনি আমাকে রাক্ষসী বললেন? আমি জাস্ট একটুখানি রেগে তাকিয়েছিলাম, তাতেই আপনার আমাকে রাক্ষসী মনে হচ্ছে? আহান মুচকি একটা হাসি দিয়ে বলল, হেই কাম ডাউন মাই অ্যাংরি বার্ড। আমি তো তোমাকে রাক্ষসী বলিনি। আমি বলেছি আমার কেন মনে হলো তুমি আমার দিকে রাক্ষসীর মতো তাকিয়েছিলে। এনিওয়ে সব তো নিজের মুখেই গড় গড় করে বলে দিলে। এবার রেগে কেন তাকিয়েছিলে সেটা বলো। মেঘের ইচ্ছে করছে দেয়াদের সাথে বাড়ি দিয়ে নিজের মাথাটাকে ফাটিয়ে ফেলতে। ও মনে মনে বলল, গরু, গাধি, আহমক কি করে ভুলে গেলি ইনি আহান খান। মানুষকে কথার জালে ফাঁসানো এনার বাম হাতের খেল। ইনি চোখের নিমিষেই যে কাউকে বোকা বানিয়ে ফেলতে পারে। সেখানে তুই তো এনার কাছে পানি ভাত। আহান মেঘের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি হলো, কোন ভাবনায় ডুবে গেলে? বলো কেন আমার দিকে রেগে তাকিয়েছিলে? তাড়াতাড়ি বলো, না হলে সেদিনের মতো কিস করব। উদ্ধৃতি চিহ্ন। আহানের কথা শুনে মেঘ ভয় পেয়ে গেল। ও হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরল। আহান একটা বাঁকা হাসি দিয়ে বলল, হাত দিয়ে ঠোঁট চেপে ধরলে কিছুই হবে না। সত্যি কথাটা বলো, তাহলে এমনিতেই ছেড়ে দিব। মেঘ কিছু না বলে শক্ত করে ঠোঁট চেপে ধরে রেখেছে। আহান মেঘের হাত দুটো দেয়ালে চেপে ধরল। বুঝেছি তুমি ভালো কথার মেয়ে না। তোমাকে ভালোভাবে জিজ্ঞেস করলে তুমি এমনিতেও বলবে না। বলেই আহান নিজের মাথাটা মেঘের দিকে নিয়ে যেতে লাগল। মেঘ আহানকে নিজের দিকে ঝুঁকতে দেখে ভয়ে গোড়গোড় করে বলল, সাইফা মিহির ভাইয়াকে ভেবে আমার পায়ে স্লাইড করছিল আর আমি ভেবেছিলাম ওটা আপনি ছিলেন। তাই ভিডিও করে সবাইকে দেখাতে চেয়েছিলাম আপনি একটা ক্যারেক্টারলেস ছেলে। আহান মেঘকে ছেড়ে দিয়ে চেঁচিয়ে বলল, ও আট। আহান মেঘকে ছেড়ে দিয়ে চেঁচিয়ে বলল, ও আট। আহান এত জোরে কথা বলায় মেঘ ভয় পেয়ে গেল। ও কাচুমাচু করে নিজের মাথাটা নিচু করে হাত কচলাতে লাগল। আহান কিছুক্ষণ মেঘের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে হাহাহা করে হেসে দিল। আহানকে এভাবে হাসতে দেখে মেঘ ভ্রু কুঁচকে আহানের দিকে তাকাল। ও বুঝতে পারছে না হঠাৎ এমন হাসার কি আছে। আহান মেঘের কাছে গিয়ে আবারও দেয়ালের 2 পাশে হাত রেখে একটা ঝুঁকে বলল, তুমি আমাকে সবার সামনে ক্যারেক্টারলেস প্রমাণ করতে চেয়েছিলে? তাও আবার তোমার পায়ে স্লাইড করেছি সেটা ভেবে? আবার ভিডিও করেছ? তোমাকে নিয়ে আর পারা গেল না?
ভেবেছিলাম বড় হয়ে গেছ, কিন্তু না, এখনও সেই পিচ্ছিই আছো। মেঘ বোকার মতো চাহনি দিয়ে আহানের দিকে তাকিয়ে আছে। আহান মেঘের নাক টিপে দিয়ে বলল, ওরে পিচ্ছি, সেদিন রিসোর্টে তুমি আমাকে কি বলেছিলে মনে আছে? যখন তুমি আমাকে সহ্য করতে পারো না, তাও আমাকে এত বিশ্বাস করো, তাহলে ভাবো যারা আমাকে ভালোবাসে তারা আমাকে কতটা বিশ্বাস করে। আর তুমি আমাকে ক্যারেক্টারলেস প্রমাণ করার জন্য যে ভিডিওই দেখাও না কেন কেউ বিশ্বাস করবে না। উল্টোই সবাই ভাববে ওইগুলো তুমি এডিট করে এনেছ। যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার সাথে নিচে চলো, ওখানে গিয়ে সবাইকে তোমার যা খুশি আমার নামে বলতে পারো। আর আমিও তুমি যা বলবে তাই স্বীকার করে নিব। তাও দেখবে তোমার কথা কেউ বিশ্বাস করবে না। মেঘ গাল ফুলিয়ে আহানের দিকে তাকিয়ে রইল। কারণ মেঘ নিজেও জানে যে আহানের ব্যাপারে বাসার কেউ কোনো উল্টাপাল্টা কিছু বিশ্বাস করবে না। সবাই আহানকে চোখ বন্ধ করে ভরসা করে। আহান মেঘের দিকে আরেকটু ঝুঁকে ওর কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, আরেকটা কথা কি জানো মেঘপরি? তুমি কষ্ট পাও বা সবার সামনে লজ্জাজনক পরিস্থিতিতে পড় এমন কাজ আমি কখনো করব না। তোমাকে কখনো কারো সামনে ছোট হতে দেব না। এতদিন যেভাবে দূরে থেকেও তোমাকে আগলে রেখেছি এখনও ঠিক সেভাবেই আগলে রাখব। তোমার গায়ে কেউ একটা আঁচড়ও দিতে পারবে না। বলেই আহান মেঘের ঘাড়ে মুখ খুজল। তারপর শক্ত করে মেঘকে নিজের সাথে মিশিয়ে জড়িয়ে নিল। মেঘ চোখ বন্ধ করে জামার দুই কোণা খামচে ধরে মুঠোবন্ধী করে আছে। ওর হার্ট জোরে জোরে বিট করছে, নিঃশ্বাস দ্রুত উঠানামা করছে। আহান বারবার আলতো করে মেঘের ঘাড়ে, গলায়, কানের লতিতে ঠোঁট ছোঁয়াচ্ছে। আহানের ঠোঁট যতবার মেঘের শরীরকে স্পর্শ করছে মেঘ ততবারই কেঁপে কেঁপে উঠছে। লজ্জা, ভয়, ভালো লাগার সংমিশ্রণ একটা অনুভূতি কাজ করছে ওর মনে। ও জানে না এই অনুভূতিকে কি নাম দিবে, আর জানতেও চায় না। শুধু জানে আজকাল এই লোকটাকে বড্ড বিশ্বাস করতে ইচ্ছে করে। মনে হয় এই পৃথিবীতে যদি কারো কাছে মেঘ সবচেয়ে বেশি নিরাপদ থাকে তাহলে সে হচ্ছে আহান। কেন এরকম মনে হয়? কেন এই লোকটার প্রতি এমন অদ্ভুত অনুভূতি কাজ করে? কিচ্ছু জানে না। তবে মেঘ এই অনুভূতিগুলোকে মনের মাঝে প্রশ্রয় দিতে চায় না। এই পৃথিবীর মানুষগুলো যে বড্ড স্বার্থপর। এরা মুখে সবসময় বিশ্বাস আর ভালোবাসার কথা বললেও সময় আসলে ঠিক ইউজ করা টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেয়। যেমনটা জেরিন করেছিল। নিজের স্বার্থের জন্য এক মাই বেস্ট ফ্রেন্ড বোনকে সবার সামনে ক্যারেক্টারলেস বানিতেও দ্বিতীয়বার ভাবেনি। 4 বছর আগের মতো আরেকবার কাউকে বিশ্বাস করে ঠকতে চায় না ও। একবার যে যন্ত্রণা সহ্য করেছে আরেকবার সেই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা ওর মধ্যে অবশিষ্ট নেই। নিজের লোকগুলো যখন বিশ্বাসঘাতকতা করে তখন যে খুব কষ্ট হয়। ইচ্ছে হয় নিজের শরীরটাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ারটা দিয়ে ক্ষতবিক্ষত করে নিজেকে একটা কঠিন শাস্তি দিতে। এসব ভাবতে ভাবতেই মেঘের চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগল। আহান ওর বুকে ভেজা কিছু অনুভব করতেই মুখ তুলে মেঘের দিকে তাকাল। তাকিয়েই দেখল মেঘের চোখ থেকে অনর্গল পানি পড়ছে। ও চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে। আহান দ্রুত মেঘকে ছেড়ে দিয়ে ছিটকে দূরে সরে গেল। তারপর হন্তদন্ত হয়ে বলল, সরি, 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 সরি মেঘপরি। আমি বুঝতে পারিনি আমি তোমাকে টাচ করায় তুমি এতটা কষ্ট পাবে। প্লিজ কেঁদো না, আর এমনটা হবে না। আমি আর কখনো তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোমাকে টাচ করব না। দরকার হলে আমি তোমার আশেপাশেই কখনো আসব না। তাও তুমি এভাবে কেঁদো না প্লিজ। কান্না বন্ধ করো, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। মেঘ, আমি তোমার থেকে সারা জীবন দূরে থাকতে রাজি আছি, কিন্তু আমি কাছে আসায় তোমার চোখ থেকে যদি এক ফোঁটা পানিও ঝরে তাহলে আমি সেটা সহ্য করতে পারব না। দরকার হলে তোমার খুশির জন্য সারা জীবনের মতো তোমায় ছেড়ে দূরে চলে যাব। বলেই আহান মেঘকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে দ্রুত বেগে চলে গেল। একবারের জন্যও পিছনে ফিরল না। ফিরলে হয়তো ওর চোখের কোণে জমে থাকা পানিটা মেঘ দেখে নিত। মেঘ বোকার মতো আহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি ভেবে কাঁদছিল আর আহান কি বুঝে চলে গেল। সন্ধ্যার পর সবাই মেঘদের বাসার ছাদের চেয়ার টেবিলে বসে আড্ডা দিচ্ছিল। এখানে আহান, অভি, হিয়ান, আহির, মিহির, সারিকা, সাইফা, আলিশা সবাই আছে। আজকে সবাই মিলে ডিসিশন নিয়েছে ওরা সবাই এই বাড়িতেই থাকবে। বিকালে হিয়ান গিয়ে আলিশাকেও এখানে নিয়ে এসেছে। আসিফ খানও অফিস থেকে সোজা রাতে এখানেই ফিরবেন। মেঘ আর দিশা উপরে ছাদে নেই। ওরা দুজন নিচে মোনা খান আর মীরা রহমানকে স্ন্যাক্স বানাতে হেল্প করছে। আহান এক পাশে মন খারাপ করে বসে ফোন টিপছে।
ওর চেহারায় প্রতিদিনের মতো হাসি খুশি উচ্ছ্বাস ভাবটা নেই। ও দুপুরে তখনই এই বাসা থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু মীরা রহমান অনেক বকাঝকা করে জোর করে ওকে এখানে রেখে দিয়েছেন। আহির আর মিহির দুইজনের হাতে দুইটা গিটার। ওরা মাঝে মাঝে গিটার দিয়ে টুংথাং শব্দ করছে আর এক কলি, দুই কলি গান গাইছে। আহির গিটার নিয়ে নাড়তে চাড়তে হঠাৎ চোখ গেল আহানের দিকে। দেখল আজকে আহানকে কেমন বিষণ্ণ লাগছে। আহির একটু মজার ছলে বলল, ব্রো কি খবর, এমন দেবদাসের মতো বসে আছো কেন? কোন পারু তোমায় ছ্যাঁকা দিয়ে গেল? আহান কপাল কুঁচকে বিরক্তি ভঙ্গিতে আহিরের দিকে তাকিয়ে বলল, ফালতু কথা না বকে যা করছিলিস তাই কর। আহির মুখটা একটু সিরিয়াস করার ভান করে বলল, ওকে গাইস, আমি কি যেন করছিলাম? হ্যাঁ, গান গাইছিলাম। তো আমি এখন একটা গান গাইব। গানটি লিখেছে আহির, সুর করেছে আহির, আর গাইবেও আহির। কিন্তু গানটা ডেডিকেটেড করব আমার দেবদাস ব্রোকে। তাহলে শুধু করা যাক। ও ও ও আহান ভাইয়া, তোমাকে ছ্যাঁকা দিল একটা অর্নাস থার্ড ইয়ারের মাইয়া। আহির গানটা এতটাই বেসুরো গলায় গাইল যে সারিকার হাত থেকে ওর ফোনটা ঠাস করে ফ্লোরে পড়ে গেল। আহান একটা ধমক দিয়ে বলল, শাট আপ, কি ছাগলের মতো বা বা করছিস? আর এটা গান? মনে হচ্ছে মাথার উপর 1844 সালের ফ্যান ঘুরছে। আহির একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ওহ পছন্দ হয়নি, তাহলে আরেকটা শোনাচ্ছি, ওয়েট। বলেই আহির আবারও বেসুরো গলায় গাইল, ভাইয়া 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 রে, তুমি গেলা দেবদাস হইয়া রে। দেবদাস হইয়া তুমি তুমি আছো ছ্যাঁকা খোরদের মতো বইয়া রে। আহিরের এমন ক্যাবলা কান্ত মার্কা গান শুনে সবাই হাহা করে হেসে দিল। আহান বসা থেকে দাঁড়িয়ে একটা চেয়ার উপরে লাউই দিয়ে ফেলে দিল। ধ্যাত, তোদের এসব ফালতু কথা শোনার জন্য আমার হাতে টাইম নাই, আমি আসছি। বলেই আহান যেতে নিলেই অভি আহানের হাত ধরে আটকে দিয়ে বলল, আরে ধুর বসত, ও তোর সাথে জাস্ট একটু মজা করেছে। তোরা জানিস না, আমার এই ধরনের মজা একদম পছন্দ নয়। বলেই আহান অভির হাত ছাড়িয়ে যেতে নিল। কিন্তু অভি ওকে টেনেটুনে জোর করে আবার চেয়ারে বসিয়ে দিল। আহির এবার সিরিয়াস মুখ করে বলল, সরি ব্রো, আর এমন হবে না, তুমি বসো প্লিজ। আহিরের কথা শুনে আহান কিছু না বলে আবার গম্ভীর মুখে বসে ফোন টিপতে লাগল। অভি কথা ঘোরাতে আলিশাকে উদ্দেশ্য করে বলল, এই পেতনি, তুই এখানে বসে আছিস কেন? যা নিচে যা। এটা না তোর আরেকটা শ্বশুর বাড়ি? এখানে এসে তুই কাজ না করে আড্ডা মারছিস? তোর মতো ছেলের বউকে তো চুল ধরে দেওয়া উচিত। বাড়ির মেয়েরা কাজ করছেন আর উনি এসে এখানে বসে গপ্প গিলছেন। আলিশা একটু ইতস্তত করে বলল, আসলে ভাইয়া, আমি কিচেনে আন্টিদের হেল্প করতে গিয়েছিলাম, কিন্তু আন্টিরা আমাকে ধমক দিয়ে এখানে পিঠিয়ে দিয়েছেন। বলেছেন আমি নাকি ওনাদের বাড়ির বউ না মেয়ে হই, তাই ওনারা যতদিন বেঁচে আছে ততদিন আমাকে কোনো কাজ করতে দিবেন না। অভি মুখ বাঁকিয়ে বলল, আন্টিরা বলল আর তুই চলে আসলি? নেহাত ওনারা ভালো শাশুড়ি, তাই তোকে কিছু বলে না। অন্য কেউ হলে না, তোকে দিয়ে ঘর ঝাঁট দেওয়ানো থেকে শুরু করে বাসন মাজা পর্যন্ত সব করাতো। আর তোর মতো কামচোর বউদের জন্য তো সিরিয়ালের জল্লাদ শাশুড়িদের লাগবে, যারা উঠতে বসতে বাড়ির বউদের চুল ধরে পেটায়। উদ্ধৃতি চিহ্ন। অভির কথায় আলিশার চেহারাটা মন খারাপের অন্ধকার মেঘে ঢেকে গেল। অভি ধমক দিয়ে বলল, কিরে, এখনো এখানে বসে আছিস কেন? যা এখান থেকে। আলিশা চেয়ার থেকে উঠে যেতে যাবে তার আগেই ছাদের দরজা দিয়ে দিশা ঢুকতে ঢুকতে বলল, কাউকে কোথাও যেতে হবে না। দিশা এসে হাতে থাকা স্ন্যাক্সের ট্রেটা টেবিলের উপরে রাখল। ওর পিছনে পিছনে মেঘও আসল। মেঘের হাতেও একটা নাস্তা ভর্তি ট্রে। ওর সাথে দুইজন সার্ভেন্ট মহিলা, ওনারা এসে হাতে থাকা ট্রেগুলো একে একে টেবিলের উপরে রেখে নিচে চলে গেলেন। মেঘও ওর হাতের ট্রেটা টেবিলে রেখে সবাইকে খাবার সার্ভ করতে লাগল। দিশা অভির সামনে গিয়ে দাঁড়িয়ে ব্যঙ্গ করে বলল, মি অভি, বাড়ির বউ হলেই যে তাকে বাড়ির সব কাজ করতে হবে এই কথা আপনাকে কে বলেছে? আপনার কথা বার্তা শুনে তো মনে হচ্ছে আপনি সিরিয়ালের শাশুড়িদের চেয়েও ভয়ঙ্কর। আপনাকে যদি মেকআপ আর শাড়ি চুড়ি পরিয়ে জল্লাদ শাশুড়ির অ্যাক্টিং করানো হয় তাহলে তো আপনি অস্কার পাবেন। দিশার কথা শুনে সবাই হাহা করে হেসে দিল। অভি রাগী কণ্ঠে বলল, ইউ মিস বিশা, তোমাকে তো আমি। অভি কথার মাঝেই দিশা ওকে থামিয়ে দিয়ে বলল, ইমহুহ বিশা না, ওটা দিশা হবে। পরের বার থেকে যদি আমাকে বিশা ডেকেছেন তো আপনার গায়ে আমি সত্যি সত্যি বিশা ছেড়ে দিব। দিশার কথা শুনে আরেক দফা হাসির রোল পড়ে গেল। হিয়ান মিহিরের হাত থেকে গিটার টানিয়ে দিশার হাতে দিয়ে বলল, দিশা, তুমি নাকি খুব ভালো গান গাও, নাও একটা গান গেয়ে শোনাও।
অভি মুখ বাঁকিয়ে বলল, হুহো, ও আবার গান জানে নাকি? উদ্ধৃতি চিহ্ন। দিশা অভিকে একটা ধমক দিয়ে বলল, ভাঙ্গা টেপ রেকর্ডার, নিজের মুখটা বন্ধ রাখুন। দিশা কি জানে আর কি জানোই না, সেই বিষয়ে আপনার বিন্দুমাত্রও ধারণা নেই। হিয়ান বিরক্তি হয়ে অভিকে উদ্দেশ্য করে বলল, এই তুই থামবি নাকি তোকে পুলের মধ্যে নামিয়ে 2টা চুবান দিব? ওকে আর কিছু বললাম না, বলেই অভি মুখ ফুলিয়ে বসে রইল। হিয়ান দিশাকে উদ্দেশ্য করে বলল, দিশা শুরু করো। দিশা গিটারটা হাতে নিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া, আমি না হয় অন্য কোনো একদিন শোনাব, আজ মেঘ গান গেয়ে আপনাদের শোনাবে। দিশার কথায় সবাই অবাক চোখে মেঘের দিকে তাকাল। আহানও ফোন থেকে চোখ তুলে প্রশ্নসূচক দৃষ্টিতে মেঘের দিকে তাকাল। সবাই শুধু ইচ্ছুক দৃষ্টিতে মেঘের দিকেই তাকিয়ে আছে। যেই মেয়েকে এই 4 বছরে কখনো গুনগুন করতেই শোনা যায়নি, সে নাকি আজকে গান গাইবে। এটাও কি কখনো সম্ভব? মেঘ অবাক কণ্ঠে বলল, আমি গান গাইব মানে কি? দিশা বলল, মানে তুই এখন আমাদের গান গেয়ে শোনাবি? পাগল হয়েছিস নাকি? আমি গান গাইতে পারি না। মেঘ, তুই না কখনো মিথ্যা কথা বলিস না, তাহলে কেন বলছিস তুই গান পারিস না? মেঘ বিরক্ত কণ্ঠে বলল, আরেহ ধুর, কবে না কবে গান গেয়েছি, ওই গান এখনো মনে আছে নাকি? আর এত বছর কোনো রেওয়াজ করিনি, এখন তো মনে হয় সুর তাল সব গুলে খেয়ে ফেলেছি। উদ্ধৃতি চিহ্ন। দিশা মেঘের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, মানুষ নিজের কাজকে ভুলে যেতে পারে কিন্তু প্যাশন কখনো ভুলে না। গান গাওয়া তোর প্যাশন ছিল, তুই ওটা শখের জন্য গাইতি, তাই তুই জীবনেও সুর তাল গুলিয়ে ফেলবি না। একবার চেষ্টা কর, দেখবি ঠিক গাইতে পারবি। না ইয়ে আর আমার দ্বারা গানটা আর হবে না। বলেই মেঘ হাতে থাকা গিটারটা ফ্লোরে রেখে চেয়ারে গিয়ে বসে পড়ল। আহান বসা থেকে দাঁড়িয়ে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, ছাড়ো দিশা, ওকে বলে লাভ নেই, ওর দ্বারা গানটা হবে না। ও এতটাই ফুটবল ছিল যে জেরিনের মতো সামান্য একটা মেয়ে ওকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে গেছে, যেটা আমরা সবাই মিলে এত ভালোবাসা দিয়ে 4 বছর ধরেও জুড়তে পারিনি। ও কখনো ওর অতীত থেকে বের হতে পারবে না, ওর সেই ইচ্ছা শক্তিটুকুই নেই। আমরা হাজার চেষ্টা করলেও ওর অতীত আঁকড়ে ধরেই বাঁচবে, তাই ওকে গান গাওয়ার জন্য ফোর্স করার কোনো দরকার নেই। বলেই আহান সামনে এগিয়ে হাঁটা দিল। সাদের দরজার কাছে আসতেই আহানের কানে গিটারের টুং থামধ্বনি ভেসে এলো। ও ঘুরে পিছনে তাকাতেই দেখল মেঘ হাতে গিটার নিয়ে চোখ বন্ধ করে বাজাচ্ছে। আহান একটা বাঁকা হাসি দিল, ও জানে কাকে কি দোষ দিলে সেটা কাজে দিবে। মেঘ গাইল, মেন জান ইয়ে ওয়ার ডুন। মেঘ গানটা শেষ করে চোখ খুলে তাকাতেই দেখল সবাই মুগ্ধ আর অবাক চোখে ওর দিকে তাকিয়ে রয়েছে। দিশা মেঘের কাছে গিয়ে বলল, তোকে বলেছিলাম না, মানুষ কাজকে ভুলে গেলেও প্যাশন কখনো ভুলে না। দেখ, সেই আগের মেঘের কণ্ঠসুর আর এই মেঘের কণ্ঠসুরের মধ্যে কোনো পার্থক্য নেই। মেঘ কিছুই বলল না, শুধু একটা শান্তির হাসি দিল। আজকে ওর মনে অদ্ভুত এক খুশি এসে ভর করেছে, মনে হচ্ছে অনেক দিন পর নিজের প্রাণটা ফিরে পেয়েছে। ওর চোখে মুখে অদ্ভুত এক তৃপ্তির হাসি ফুটে আছে। মেয়েটাকে দেখে একদম প্রাণবন্ত লাগছে। মেঘের হঠাৎ চোখ গেল আহানের দিকে। আহানদের চোখে মুখে ফুটে রয়েছে মুগ্ধতার ছাপ, ঠোঁটে ঝুলে আছে কোনো কিছুর জিত হাসিল করার আমায়িক হাসি। মেঘ আহানের কাছে গিয়ে একটা ম্লান হাসি দিয়ে বলল, থ্যাঙ্কস, আপনার জন্যই গানটা আবার আমার লাইফে ফিরে এলো। তবে আপনি একটা কথা ঠিকই বলেছিলেন, জেরিনের মতো একটা সামান্য মেয়ে আমাকে ভেঙে এতটাই টুকরো টুকরো করেছে যে সেটা আপনাদের এত ভালোবাসা দিয়েও জোড়া লাগানো যাবে না। জানেন তো, মানুষের মনটা আয়নার মতো হয়, একবার ভেঙে গেলে যত দক্ষ কারিগরি হোক না কেন, হাজার সাধনা করেও আর আগের মতো জোড়া লাগাতে পারে না। বলেই মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে চলে গেল। আহান একটা মুচকি হাসি দিয়ে বিড়বিড় করে বলল, আমি ওই ভাঙা আয়নাটাকে জোড়াবো না মেঘ পড়ি, ওটাকে ভেঙে গুঁড়ো করে ওই কাচের টুকরো দিয়েই আরেকটা নতুন আয়না বানাবো। আহানের ভাবনার মাঝেই দিশা এসে বলল, কি খবর জিজ, কি এত বিড়বিড় করছো? আহান দিশার নাক টেনে দিয়ে বলল, সেটা জেনে তুমি কি করবে দিশা বুড়ি? আগে বলো তোমার কি গিফট চাই? আমার কিচ্ছু চাই না। উদ্ধৃতি চিহ্ন। সেটা বললে কি করে হয়, তুমি আজকে আমার এত বড় একটা কাজ করে দিলে। তোমার তো একটা গিফট অবশ্যই পাওনা আছে। আরে ধুর ভাইয়া, আমি তো কিছুই করিনি, সব কিছু তো আপনিই মেসেজে বলে দিলেন। তাও যখন এত করে বলছেন তাহলে চকলেট কিনে দিয়েন তাহলেই হবে। আহান মুচকি হেসে বলল, ওকে, কালকে তোমার জন্য তোমার সব পছন্দের চকলেট নিয়ে আসব। আহান তখন ওখানে বসে দিশার সাথে ফোনে চ্যাটিং করছিল।
দিশাকে আর হিয়ানকে আহান আগে থেকেই গানের কথাটা শিখিয়ে দিয়েছিল। আর ওরাও সেই প্ল্যান অনুযায়ী কাজ করেছই। মিহির ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ঘুমের জন্যে প্রিপারেশন নিচ্ছিল, তখনই ওর রুমের দরজা খুলে সাইফা প্রবেশ করে। আহির রুমের বাইরে ছিল, তাই দরজাটা মিহির আহিরের জন্য খোলাই রেখেছিল। সাইফা এসেই সোজা ধরাম করে বিছানার উপরে শুয়ে পড়ে। মিহির কোমরে হাত দিয়ে বিরক্তির স্বরে বলে, এত রাতে এখানে কি চাই? আর আমার রুমে পারমিশন না নিয়ে ঢুকেছিস কেন? যা বের হ। সাইফা টানটান হয়ে শুয়ে হাই তুলতে তুলতে বলল, আমি আজকে রাতে তোমার সাথে ঘুমাবো, তাই এখানে চলে আসলাম। মিহির কোমর থেকে হাত নামিয়ে মৃদু চেঁচিয়ে বলল, ও আট, মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার সাথে ঘুমাবি মানে কি? আস্তে আস্তে বড় হচ্ছিস আর বুদ্ধি শুদ্ধি সব লোপ পাচ্ছে তাই না? যা এক্ষুনি বের হ আমার রুম থেকে। সাইফা পাশ ফিরে শুয়ে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, আমার মাথা আর টাথা দুইটাই ঠিক আছে, আর আমি তোমার সাথেই ঘুমাবো। বেশি কথা না বলে আমার পাশে এসে শুয়ে পড়ো। সাইফার কথায় মিহিরের মাথায় আগুন জ্বলে উঠল। ও গিয়ে সাইফাকে একটানে বিছানা থেকে উঠিয়ে দাঁড় করাল। তারপর নিজের গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে সাইফার গালে পরপর দুইটা থাপ্পড় মারল। এরপর রেগে দাঁতে দাঁত চেপে বলল, তোর লজ্জা শরম বলতে কিছু নেই তাই না? যদি থাকতো তাহলে এত রাতে একটা ছেলের রুমে এসে তার সাথে ঘুমাতে চাইতি না। ক্যারেক্টার লেস নিলজ্জ মেয়ে একটা। একবারও ভেবে দেখলি না আমি চাইলে তোর সাথে ঠিক কি করতে পারি? মনের মধ্যে নিজের মান সম্মান হারানোর ভয় ডর একটুও নেই তোর তাই না? কিভাবে থাকবে? যত দিন যাচ্ছে তত তুই একটা নোংরা মেয়ে হয়ে যাচ্ছিস। যা এক্ষুনি বের হ আমার রুম থেকে, না হলে তোর এমন অবস্থা করব কালকে সকালে কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় থাকবি না। সাইফা গালে হাত দিয়ে ছলছল চোখে মিহিরের দিকে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে একবার চোখের পলক ফেলতেই টুপ করে অশ্রুকণাগুলো গালে গড়িয়ে পড়বে। তবে ও থাপ্পড় খাওয়ার জন্য কাঁদছে না, মিহিরের এমন জঘন্য কথাগুলো শুনে কাঁদছে। ভালোবাসার মানুষটার কাছ থেকে এভাবে জঘন্য নোংরা কথাগুলো শোনার থেকে হয়তো মরে যাওয়া অনেক ভালো। সাইফা তো শুধু একটু মিহিরকে জ্বালাতে এসেছিল, কিন্তু মিহির যে সেটাকে এতটা সিরিয়াসলি নিবে সেটা ও ভাবতেও পারেনি। মিহির এসে সাইফার গাল চেপে ধরে বলল, এই 4টা বছরে তোর অনেক জ্বালা সহ্য করেছি। ভালোবাসার নাম করে সারাক্ষণ আই লাভ ইউ বলা, জান বলা, যখন তখন এসে জড়িয়ে ধরা, এটা সেটা গিফট করা, সবকিছু মেনে নিয়েছি। বড়দের কাউকে এই বিষয়ে কখনো কিছু বলিনি। ভেবেছি তুই এখনো অনেক ছোট, তাই হয়তো এই বাচ্চামোগুলো করিস। কিন্তু না, তুই তো এইগুলো ইচ্ছে করে করিস। আসলে কি বলতো, তুই মাত্রা অতিরিক্ত ছ্যাঁচড়া আর বাজে একটা মেয়ে, ছেলে দেখলেই গায়ে পড়ে অসভ্যতামি শুরু করে দিস। আর তোর কি মনে হয় আজকে দুপুরে ডাইনিং টেবিলে কি হয়েছে সেটা আমি জানি না? সব জানি। আমি মেঘ আর দিশার সব কথা শুনেছিলাম, শুধু সবার সামনে রিয়্যাক্ট করব না বলে কিছু বলিনি। আর কি বা বলবো? তোর তো লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, তোকে কিছু বললেও তোর গায়ে লাগে না। আর এখনও এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা এক্ষুনি বের আমার রুম থেকে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে তোকে রুম থেকে বের করে দিব। মিহিরের কথা শুনে সাইফার চোখ থেকে আপনা আপনি পানি পড়তে লাগল। জীবনে এতটা অপমান বোধ হয় ওর সেও ওকে করেনি যতটা আজকে ওর ভালোবাসার মানুষটা ওকে করল। সাইফা হাতের উল্টোপিঠ দিয়ে চোখের পানিটা মুছে মিহিরের একটু সামনে এগিয়ে গিয়ে ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্য হাসি ঝুলিয়ে বলল, অনেক অপছন্দ করো আমাকে তাই না? হয়তো খুব ঘৃণাও করো, কিন্তু আমি কেন পারি না বলো তো? কেন এত অপমান করার পরেও বারবার তোমার কাছেই ফিরে আসি? কেন হাজার চেষ্টা করেও তোমার থেকে দূরে থাকতে পারি না? কেন আমি এতবার চেষ্টা করেও তোমাকে ভুলে যেতে পারলাম না? মিহির অবাক চোখে সাইফার দিকে তাকিয়ে আছে। এখন এই মেয়েটাকে ওর কাছে বড্ড অচেনা লাগছে। একটু আগেও যে মেয়েটার চঞ্চলতা দেখে ও বিরক্ত হয়েছিল, হঠাৎ করেই যেন সেই মেয়েটার সব চঞ্চলতা ভাব চলে গিয়ে মেয়েটার মধ্যে একদম শান্ত চলে এসেছে। সাইফা মিহিরের আরেকটু কাছে গিয়ে ভাঙ্গা গলায় বলল, জানো, তোমাকে যখন ফার্স্ট টাইম হসপিটালে দেখেছিলাম তখনই তোমার উপর বর্ষর একটা ক্রাশ খেয়েছিলাম। অবশ্য তখন ক্রাশ, প্রেম, ভালোবাসা কাকে বলে সেটাই জানতাম না। তবে তোমায় খুব ভালো লেগেছিল। আর সেই ভালো লাগাটা আস্তে আস্তে কবে যে ভালোবাসায় রূপ নিল আমি নিজেও জানতে পারলাম না। আর তোমাকে ভালোবাসাটাই আমার জীবনের সবথেকে বড় অন্যায় ছিল। আমি সেই অন্যায়ের শাস্তিও এতগুলো দিন ধরে পেয়েছি। আমি তোমার কাছে যতবার ভালোবাসার কথা বলেছি, তুমি ততবার আমাকে চড় মেরেছ, অপমান করে তাড়িয়ে দিয়েছ।
তাও আমি বারবার তোমার কাছে ছুটে এসেছি একটা বার তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্য। কিন্তু দিনশেষে আজকে আমি ছ্যাঁচড়া ক্যারেক্টারলেস মেয়ের উপাধি পেলাম। একটু থেমে আবার বলল, আমি তো তোমাকে ছাড়া আর কোনো ছেলের দিকে কখনো তাকাইনি, তাহলে তুমি কেন বললে আমি ছেলে দেখলেই তাদের গায়ের উপর ঢলে পড়ি? কেন আমাকে ক্যারেক্টারলেস বললে? আজকে কেন আমাকে এভাবে অপমান করলে? আমি তো শুধুমাত্র তোমার সাথে একটু মজা করতে চেয়েছিলাম। আর তুমি আমাকে, যাই হোক, অপমানটা করে ভালোই করেছ। যদি আজকের পর এই নিলজ্জ মেয়েটার একটু লজ্জা হয়, আর তোমার পিছনে ছ্যাঁচড়ার মতো পিছু করা বন্ধ করে দেয়। বলেই সাইফা এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সাইফা যেতেই মিহির ধপ করে খাটের উপর বসে পড়ল। আজকে সাইফার বলা কথাগুলো ওর ভিতরটা নাড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে মারাত্মক কিছু একটা ভুল করে ফেলেছে। আর এই ভুলের মাসুল হয়তো খুব খারাপভাবে ওকে গুনতে হবে। সকালে মেঘ ঘুম থেকে ওঠার আগেই আহান অফিসের জরুরি কাজের বাহানা দেখিয়ে চলে গেল। মেঘ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখল আহান ছাড়া সবাই ব্রেকফাস্ট করার জন্য বসে আছে। মেঘ ভাবল আহান হয়তো একটু পরে আসবে, তাই ও চুপচাপ খেতে বসে পড়ল। আহানের সাথে ওর কথা বলাটা খুবই জরুরি। কালকে যে মেঘ আহানের টাচ করার জন্য কাঁদেনি, সেটা আহানকে বলে আহানের ভুলটা ভাঙাতে হবে। মেঘ নিজেও জানে না ও কেন আহানকে এতটা প্রায়োরিটি দিচ্ছে। শুধু জানে আহান ওকে কোনো বিষয় নিয়ে ভুল বুঝুক, সেটা ও কিছুতেই চায় না। মিহির খাওয়ার মধ্যে বারবার সাইফার দিকে তাকাচ্ছে, কিন্তু সাইফা ওর দিকে ভুলেও তাকাচ্ছে না। চুপচাপ নিজের মতো করে খাবার খেয়ে যাচ্ছে। ওর চোখের নিচে একদম কালি পড়ে গেছে, চোখ দুটোও ফুলে গেছে। দেখেই বোঝা যাচ্ছে হয়তো সারা রাত ঘুমায়নি। অন্যদিনগুলোর মতো আজকে চেহারায় কোনো সাজগোজ নেই, মুখটা একদম মলিন করে রেখেছে। মিহিরের কেন যেন সাইফাকে এইভাবে দেখতে খারাপ লাগছে। মনে মনে একটা গিল্টি ফিল হচ্ছে। ওর মনে হচ্ছে হয়তো কালকের ওই ব্যবহারটার জন্যই আজকে সাইফার এমন অবস্থা। কিন্তু ও বা কি করত? সাইফার কথাগুলো শুনে ওর ভীষণ রাগ উঠে গিয়েছিল, তাই মুখে যা এসেছে তাই বলে দিয়েছে। মেঘ ব্রেকফাস্ট শেষ করে অনেকক্ষণ টেবিলে বসে থাকল, কিন্তু আহানের আসার কোনো নামগন্ধও নেই। তাই ও উপরে গিয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে তারপর আবার নিচে আসে। নিচে এসে জানতে পারে আহান আগেই চলে গেছে। মেঘের এবার ভীষণ কান্না পাচ্ছে। আহান ওকে এভাবে ভুল বুঝেই চলে গেল। এবার কি হবে? কিভাবে আহানের ভুলটা ভাঙাবে? মেঘের মনে বেশ অভিমান জমা হলো আহানের প্রতি। এইভাবে ওকে কিছু না বলে কেন চলে গেল তার জন্যে। মেঘ মনে মনে বলল, সব সময় তো আমি কোনো কিছু না বলতেই বুঝে যান, আর আজকে বলে বুঝাতে চাইলাম, কিন্তু আপনি না শুনেই চলে গেলেন। আপনি এত অদ্ভুত কেন বলুন তো? আপনি কাছে আসলে সহ্য করতে পারি না, আর এখন দূরে চলে গেছেন সেটাও মেনে নিতে পারছি না। 1 মাস পর, সেদিনের পর আহানের সাথে আর মেঘের দেখা হয়নি। মোনা খান, আসিফ খান, আহির 3-4 মেঘদের বাসায় এসেছে, কিন্তু আহান একবারের জন্যও আসেনি। মেঘেরও বাসা টু ভার্সিটি ছাড়া আর কোথাও যাওয়া হয়নি। সামনে ওদের ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান, তাই এতদিন ক্লাস শেষে রিহার্সাল, তারপর অনুষ্ঠানের সবকিছুর অ্যারেঞ্জমেন্ট, এই সব নিয়ে ওরা সবাই ইদানিং খুব ব্যস্ত ছিল। অনুষ্ঠান ম্যানেজমেন্টের কাজ এখন অনার্স 3rd ইয়ারের স্টুডেন্টদের দেওয়া হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি দায়িত্ব মেঘ, দিশা আর রিজাকেই দেওয়া হয়েছে। সবার পারফরমেন্সের লিস্ট, অ্যাঙ্কারিং করা, সাজানোর জিনিস পয়ে অর্ডার করা, সবকিছু ওদেরই দায়িত্বে আছে। বেচারিরা রীতিমতো খাওয়া গোসল বাদ দিয়ে সারাদিন এই কাজই করে। অবশ্য ওদের এভাবে ফাঁসানোর পিছনে মিহির আর আহিরের হাত আছে। ওরাই মেঘদেরকে এই দায়িত্বগুলো দিয়েছে। 3 জন মাঝে মাঝে কাজ করতে করতে যখন বিরক্ত হয়ে যায়, তখন ইচ্ছে মতো মিহির আর আহিরকে বকা দেয়। যদিও সামনাসামনি দেয় না, সব আড়ালে বসে দেয়। তবে ওরা যে গালিগুলো দেয় সেইগুলো যদি কখনো মিহির আর আহির শোনে, তাহলে নির্ঘাত 3 দিন অজ্ঞান হয়ে থাকবে। সাইফার মধ্যে আজকাল অনেক চেঞ্জ এসেছে। মিহিরের সাথে ভুলেও কথা বলে না। কথা বলা তো দূরের কথা, ফিরেও তাকায় না। মিহির যেই রাস্তা দিয়ে যায়, সাইফা সেই রাস্তা থেকে 100 হাত দূর থেকে যায়। মিহির ব্যাপারগুলো খেয়াল করেও একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকে। ও এমন ভাবে চলে যেন সাইফাকে কখনো দেখেইনি আর চিনেও না। মেঘ সকলে ঘুম থেকে উঠেই ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা 10 বাজে। ওর চিল্লিয়ে বলল, ওর শিট, এত দেরি কিভাবে হয়ে গেল? আমি তো 6:30টার অ্যালার্ম দিয়েছিলাম, আর এই ননসেন্স ঘড়িটা 8টা 10-এ এলার্ম দিচ্ছে। মেঘ এলার্ম ঘড়িটা হাতে নিয়ে বলল, ব্যাটা বদের হাড্ডি, আরেকটু তাড়াতাড়ি বাজতে পারলি না? এত লেট করে কেন বাজলি?
জানিস না 10টার মধ্যে অ্যাসাইনমেন্টটা জমা দিতে না পারলে ওই টাকলু ভুড়িওয়ালা স্যার আমার ক্লাস টেস্টের রেজাল্ট থেকে মার্কস মাইনেজ করে দিবে। টাইমটা ঠিক করে দিলাম তাও সঠিক টাইমে বাজতে পারলি না। তুই একটা গাধা কমনসেন্সহীন ঘড়ি। কালকেই তোকে ফেরিওয়ালার কাছে বেচে দিব দেখে নিস। মেঘ কথাগুলো বলেই বেডের উপর এলাম ঘড়িটাকে ছুঁড়ে মারল। তখনই মীরা রহমান রুমে প্রবেশ করতে করতে বললেন, মেঘ, বদের হাড্ডিটা ঠিক টাইমেই বেজেছিল। শুধু ও একা না, আরও 4-5টা বদের হাড্ডি একসাথে সকাল থেকে বেজেছে। ওদের চিৎকারে সারা বাড়ি শুদ্ধ মানুষ জেগে গেছে। কিন্তু বেচারারা এতক্ষণ বেজেও তোমার ঘুম ভাঙাতে পারেনি, কারণ তুমি হচ্ছ একটা শয়তানের হাড্ডি। তাই বদের হাড্ডিগুলো শয়তানের হাড্ডির ঘুমের কাছে হেরে গেছে। লাস্টে বেচারারা বাজতে বাজতে ক্লান্ত হয়ে চুপ হয়ে গেছে। উদ্ধৃতি চিহ্ন। মেঘ অসহায় কণ্ঠে বলল, মা এলাম না হয় বন্ধ হয়ে গেছে, তুমি তো ডাকতে পারতে। মীরা রহমান বিরক্তির স্বরে বলল, অলরেডি 3 বার ডেকে গেছি, এই নিয়ে 4র্থ বার আসলাম। এইবার আমি যাই মামুনি, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে চলে যেও। বলেই মীরা রহমান রুম থেকে চলে গেলেন। মেঘ তাড়াতাড়ি দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। মেঘ ওয়াশরুম থেকে বের হয়ে ঝটফট করে রেডি হয়ে নিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 9:45 বাজে, তাই সিদ্ধান্ত নিল ব্রেকফাস্ট না করেই বের হবে। ভার্সিটিতে গিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে তারপর একসাথে ভার্সিটির ক্যান্টিনে কিছু একটা খাবে। সব ঠিকই ছিল, কিন্তু বিপই বাঁধল বইপে গোছানোর সময়। সারা রুমে কোথাও অ্যাসাইনমেন্টের পেপারগুলো নেই। মেঘ পুরো রুম তন্নতন্ন করে খুঁজে ফেলল, কিন্তু কোথাও পেল না। অথচ ওর স্পষ্ট মনে আছে কালকে রাতে ও ওইগুলো রিডিং টেবিলের উপরই রেখেছিল। হঠাৎ মেঘের চোখ গেল ড্রেসিং টেবিলের আয়নার উপর, সেখানে পিঙ্ক কালারের চিরকুট টাইপ কিছু একটা আয়নার সাথে আটকানো। মেঘ দ্রুত গিয়ে চিরকুটটা ছুটিয়ে হাতে নিল। চিরকুটটার উপরে কালো কালি দিয়ে লেখা, মাই ডিয়ার পেতসি, তোর অ্যাসাইনমেন্টের কাগজগুলো আমি নিয়ে যাচ্ছি। ওইগুলো যদি ঠিক টাইমে জমা দিতে চাস তাহলে গাড়িটা নিয়ে সোজা আহান ব্রোর নিউ অফিসে চলে আয়। আর যদি না আসতে চাস তাহলে সোজা ভার্সিটিতে চলে যা। তারপর ওই শালা টাকলুর বিদেশি স্টাইলের বকাগুলো শোন। ইতি দ্য গ্রেট তাসনিধ সায়াজ মিহির। মেঘ চিরকুট ছুঁড়ে মেরে একটা চিৎকার দিয়ে বলল, কোষচপের বাচ্চা, আজকে যদি অ্যাসাইনমেন্ট জমা দিতে না পারি তাহলে তোকে দ্য গ্রেট থেকে দ্য ব্রেড বানিয়ে দিব। আর সেই ব্রেডকে টোস্ট মেকারে দিয়ে টোস্ট করে খাব। মেঘ অনেকক্ষণ যাবৎ অফিসের ওয়েটিং রুমে বসে আছে। টেনশনে ওর গলা শুকিয়ে রীতিমতো কাঠ হয়ে গেছে। ভীষণ খিদেও পেয়েছে। বারবার হ্যান্ড ওয়াচের দিকে তাকিয়ে সময় দেখছে। এখন সকাল 9:45 বাজে, 10টা বাজতে মায় 15 মিনিট বাকি আছে। এর মধ্যে যদি পেপার টানা জমা দিতে পারে তাহলে ওর ক্লাস টেস্টের মার্কস কম হয়ে যাবে। এত কষ্ট করে খেটে খুঁটে অ্যাসাইনমেন্টগুলো করেছে, সব বিফলে চলে যাবে। মেঘের খুব কান্না পাচ্ছে। এখানে এসেই ও রিসিপশনিস্টকে অনেক রিকোয়েস্ট করেছে মিহিরের সাথে দেখা করতে দেওয়ার জন্য, কিন্তু উনি কিছুতেই মেঘকে ভিতরে যেতে দেয়নি। বলেছে আহান নাকি কোনো একটা প্রবলেমের কারণে হঠাৎই একটু আগে মিটিং ডেকেছে। আর বলেছে বাইরের কাউকে যাতে ভিতরে যেতে না দেওয়া হয়। আহির মিহিরও সেই মিটিংয়েই আছে। মেঘ অনেকবার বলেছে ও মিহিরের বোন হয়, কিন্তু মেয়েটি ওর কথা একটুও বিশ্বাস করেনি। উল্টে মেয়েটি ভেবেছে মেঘ মিহিরের সাথে দেখা করার জন্য মিথ্যা বলছে। এই অফিসটা একদম নিউ। মায়ে কয়েকদিন আগেই এটা উদ্বোধন করা হয়েছে। এখানের স্টাফরাও সব নিউ, তাই মেঘকে কেউই চিনতে পারছে না। আর তাড়াহুড়োর চোটে ফোনটাও আনতে ভুলে গেছে। ফোনটা নিয়ে আসলে অন্তত মিহির বা আহিরকে একটা কল করা যেত, অথবা একটা ফ্যামিলি পিক রিসিপশনিস্টকে দেখালেই হয়তো ভিতরে যেতে দিত। মেঘ ঘড়ির দিকে তাকাতেই ওর চোখ কপালে উঠে গেল। সকাল 9:50 বাজে। আর মায়ে 10 মিনিট বাকি আছে। এখন কি হবে? কখন পেপারটা নিবে আর কখনোই বা এখান থেকে যাবে? এখান থেকে ভার্সিটিতে যেতেও তো অনেক সময় লাগবে। মেঘ তাড়াতাড়ি দৌড়ে আবার রিসিপশনে বসে থাকা মেয়েটার কাছে গেল। অনুনয়ের স্বরে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, আপু প্লিজ আমাকে ভিতরে যেতে দিন। আমি মিটিং রুমের চারপাশেও যাব না, আমি শুধু মিহির ভাইয়ার কেবিনটা একটু চেক করব। আমার মনে হয় আমার পেপারগুলো ওর কেবিনেই আছে। দরকার হলে আপনিও আমার সাথে কেবিনের মধ্যে চলুন। বিশ্বাস করুন আমি কোনো জরুরি কাগজপত্র হাত দিব না, শুধু আমার অ্যাসাইনমেন্টগুলো পেলেই ওইগুলো নিয়েই চলে যাব। দেখুন ওইগুলো যদি ঠিক সময়ে জমা দিতে না পারি তাহলে আমার অনেক বড় সমস্যা হতে পারে। উদ্ধৃতি চিহ্ন।
মেয়েটি কপাল কুঁচকে চোখে মুখে বিরক্তি ভাব নিয়ে বলল, আজব মেয়ে তো আপনি, বারবার এভাবে বিরক্ত করছেন কেন? প্লিজ চুপচাপ গিয়ে ওখানে বসে থাকুন। স্যারেরা মিটিং থেকে বের হোক, তারপর আপনি যা বলার ওনাদের সাথে বলে নিবেন। অবশ্য ওনারা যদি সুযোগ দেয় তবে বলতে পারবেন। আরে ওনাদের সাথে সামান্য দেখা করতে গেলেও আগে থেকে ডেট ফিক্স করে আসতে হয়। সেখানে আপনি এসে এভাবে হুট করে বললেই তো আর ওনারা আপনার সাথে কথা বলতে চলে আসবে না। আর মিহির স্যারের কেবিনে তো দূরের কথা, আপনাকে এখান থেকে ভিতরেই ঢুকতে দিব না। মেঘ কাদো কাদো গলায় বলল, আচ্ছা ভিতরে না হয় নাই ঢুকতে দিলেন। মিহির ভাইয়ার কাছে একটা কল দিয়ে বলুন মেঘ এসেছে, তাহলেই হবে। আমি কল দিতে পারবো না। আপনি নাকি ওনার বোন হন, তাহলে নিজের ভাইকে নিজেই ফোন দিন। বলেই মেয়েটি মুখ বাঁকিয়ে একটা হাসি দিল। মেঘ বেশ বুঝতে পারছে মেয়েটি মেঘকে টন্ট করে কথাটা বলেছে। তাও মেঘ সেসবের তোয়াক্কা না করে বলল, আপু আমি তাড়াহুড়োতে আমার ফোনটা বাড়িতে ফেলে এসেছি, না হলে আগেই করতাম। প্লিজ তাড়াতাড়ি ভাইয়াকে ফোনটা করুন। মেয়েটি একটা ঝাড়ি মেরে বলল, এই সব অজুহাত নিজের কাছেই রাখুন। আপনার কি মনে হয় আপনি যা বলবেন আমরা তাই বিশ্বাস করে নিব? বোকা পেয়েছেন আমাদের? যে কেউ এসে নিজেকে মিহির স্যারের বোন বললেই সে মিহির স্যারের বোন হয়ে যাবে? এখনও ভালোয় ভালোয় বলছি, বিরক্ত না করে চুপচাপ গিয়ে বসে থাকুন, না হলে গার্ডসদের দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। মেয়েটি হঠাৎ এত জোরে কথা বলায় অফিসের স্টাফরা সবাই ওদের দিকে তাকাল। সবাইকে এভাবে তাকাতে দেখে মেঘ ভীষণ লজ্জায় পড়ে গেল। ওর ইচ্ছে করছে মাটিতে মিশে যেতে। এখানে এসে এভাবে অপমান হতে হবে ও সেটা ভাবতেও পারেনি। দুটো ছেলে নিজেদের ডেস্ক থেকে উঠে এসে মেঘদের কাছে দাঁড়াল। ওদের মধ্যে একটা ছেলে রিসিপশনিস্ট মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, কি হলো সৃষ্টি, এভাবে চেঁচাচ্ছ কেন? কোনো সমস্যা? মেয়েটি বলল, দেখুন না স্যার, এই মেয়েটি কখন থেকে উল্টোপাল্টা কথা বলে আমার মাথা খেয়ে যাচ্ছে। ও নাকি মিহির স্যারের বোন হয়। স্যারের কাছে নাকি ওর কোনো পেপার আছে, সেগুলো নিতে ও স্যারের কেবিনে যেতে চায়। আমি যেতে দেব না বলেছি, তাই ও আমাকে স্যারের কাছে কল দিতে বলছে। ওর ফোন নাকি ও ভুলে বাড়িতে ফেলে এসেছে, না হলে নাকি ও নিজেই দিত। মেয়েটির কথা শেষ হতেই ছেলে দুটো হো হো করে হেসে দিল। বাকিরা সবাই তাকিয়ে আছে, কেউ কেউ তো আবার মুখ টিপে টিপে হাসছে। সৃষ্টি নামের মেয়েটা বলল, আর হাসবেন না স্যার, আমার তো রাগে গা জ্বলে যাচ্ছে। কোথা থেকে যে এইসব পাগল ছাগলগুলা আসে? সেই ছেলেটা মেঘের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো, তুমি মিহির স্যারের বোন তাই না? তুমি যদি মিহির স্যারের বোন হও তাহলে আমি হচ্ছি আমেরিকার প্রেসিডেন্ট। কামনো আমার সাথে হ্যান্ডশেক করো। উদ্ধৃতি চিহ্ন। ছেলেটাকে এভাবে হাত বাড়াতে দেখে মেঘ দু পা পিছিয়ে গেল। মেঘকে এভাবে পিছিয়ে যেতে দেখে সৃষ্টি নামের মেয়েটা বলল, স্যার উনি তো মিহির রহমানের বোন, তাই আমেরিকার প্রেসিডেন্টের সাথে হ্যান্ডশেক করতে চান না। বলে মেয়েটিও হাহা করে হেসে দিল। এদের কথা শুনে মেঘের ভীষণ কান্না পেল। ও মাথা নিচু করে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। হঠাৎই সবার হাসি থেমে গিয়ে পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে গেল। সবাইকে এভাবে হঠাৎ থেমে যেতে দেখে মেঘ মাথা তুলে সামনে তাকাল। তাকিয়েই দেখল আহান একটা ফাইলের দিকে তাকিয়ে কিছু একটা মনোযোগ দিয়ে দেখছে আর হাঁটছে। ওর পিছনে ৪-৫ জন লোক হেঁটে আসছে, সবাই ফরমাল গেটআপে। আহানকে আসতে দেখে সব স্টাফরা একে একে দাঁড়িয়ে গেল। মেঘ আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে গিয়ে সোজা আহানকে জড়িয়ে ধরল। এভাবে হঠাৎ করে মেঘ এসে জড়িয়ে ধরায় আহান স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেল। ওর হাত থেকে ফাইটা টুপ করে নিচে পড়ে গেল। আহানের মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে, না হলে হঠাৎ করে এত দিন পর কথা নেই বার্তা নেই মেঘ এখানে কেন আসবে? মেঘ আহানের বুকে মুখ বুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সৃষ্টি নামের মেয়েটি দৌড়ে এসে রাগী কণ্ঠে বলল, এই মেয়ে কি করছো এসব? স্যারকে এভাবে জড়িয়ে ধরেছ কেন? ছাড়ো ওনাকে। বলেই মেয়েটি ওর ডেস্কের উপরে থাকা একটা বেল বাজায়। বেলটি বাজানোর সাথে সাথে ৩ জন গার্ড ভিতরে ঢোকে। মেয়েটি ওদের উদ্দেশ্য করে বলে, এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেও। গার্ডগুলো মেঘের দিকে ২ পা এগিয়ে আসতেই আহান অগ্নি চোখে ওদের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, এই ভুলটা ভুলেও করো না। যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে যাও। আর এক পা সামনে এগোলে এখান থেকে কেউ প্রাণ নিয়ে ফিরতে পারবে না। আহানের কথা শুনে গার্ডগুলো ভয় পিছিয়ে গেল। অফিসের সবাই অবাক চোখে আহানের দিকে তাকাল।
আহান মেঘকে নিজের থেকে ছাড়িয়ে ওর হাত ধরে টেনে নিয়ে গিয়ে এতক্ষণ মেঘ যেখানে বসেছিল সেখানে বসাল। তারপর মেঘের সামনে হাঁটু গেড়ে বসে ওর দু গালে আলতো করে হাত রেখে চোখের পানি মুছিয়ে দিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে মেঘপরি, হঠাৎ এখানে কেন এসেছ? মেঘ আহানের কথার কোনো জবাব দিল না। ও ওর মতো মাথাটা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। আহান আবারও বলল, এইভাবে কাঁদছ কেন? কেউ কিছু বলেছে? কে কি বলেছে আমাকে বলো? মেঘ এবারেও চুপ করে রইল। অফিসের সবাই অবাক চোখে আহান আর মেঘের দিকে তাকিয়ে আছে। যে ছেলে ভালো করে কারো সাথে কথা অবধি বলে না, কখনো হাসে না, সব সময় চেহারায় গম্ভীর একটা ভাব ফুটিয়ে রাখে, সে আজকে এইটুকু একটা মেয়ের সামনে এভাবে হাঁটু গেড়ে বসে আদুরে গলায় কথা বলছে। এটাও যে কোনোদিন দেখতে পাবেন, সেটা ওনারা কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। না বললেও বুঝব কি কিভাবে তোমার কি হয়েছে? প্লিজ বলো তোমার কি হয়েছে? আহানের কথা শুনে মেঘের কান্নার বেগ আরও বেড়ে গেল। আহান তড়িঘড়ি করে বলল, ইটস ওকে, ইটস ওকে, তোমাকে কিচ্ছু বলতে হবে না, কেঁদো না প্লিজ। আচ্ছা একটু পানি খাবে? মেঘ হ্যাঁ না কিছুই বলল না। আহান ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাল। তাকাতেই ওখানে উপস্থিত সবার আত্মা কেঁপে উঠল। এতক্ষণ যে লোকটা খুব শান্ত আর আদুরে গলায় মেয়েটার সাথে কথা বলছিল, ঘাড় ঘুরিয়ে তাকাতেই সেই শান্ত চেহারাটা ভয়ঙ্কর হয়ে গেল। আহান একজন স্টাফের দিকে তাকিয়ে তীক্ষ্ণ চাহনি দিয়ে শান্ত স্বরে বলল, এক গ্লাস পানি নিয়ে আসুন। উদ্ধৃতি চিহ্ন। আহানের বলতে যতটা দেরি হয়েছে লোকটার যেতে 1 সেকেন্ডও লাগেনি। লোকটা দ্রুত গিয়ে এক গ্লাস পানি এনে আহানের হাতে দিল। আহান পানিটা মেঘের দিকে বাড়িয়ে দিয়ে মুচকি হেসে বলল, নাও এটা খেয়ে নাও, বেটার ফিল করবে। মেঘ গ্লাসটা হাতে নিয়ে জোরে ফ্লোরে ছুঁড়ে মেরে চেঁচিয়ে বলল,